সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব কোন পথে এগুচ্ছে বাংলাদেশ, সেই বিষয় নিয়ে কথা বলতে অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমার একেবারে ডানে আছেন বাদশাহ আবদুল্লাহ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট। বাদশাহ আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আমার সাথে আছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের। নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। বাদশাহ আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেটি হচ্ছে যে আপনিও জানেন, আমরাও জানি, এবং দেশের প্রতিটি মানুষ জানে যে অস্থির অবস্থার মধ্যে দেশ অতিক্রম করছে এবং সংকট চলছে দেশের, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করছে। এটিগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত কলাম লিখছেন। কি আমাদের জন্য ভবিষ্যতে কি আমাদের জন্য অপেক্ষা করছে এবং কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। আমরা গত বছর ২০২৪ সালে আমাদের দেশে একটি জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেছে। সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ৫ই আগস্ট। ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে দেশে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দেশের মানুষের কিন্তু অনেক প্রত্যাশা ও প্রাপ্তি ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দেশের মানুষ অনেক আশা নিয়ে কথা বলছিল। ওনাদের গঠন করেছিল যে উনি দেশের পক্ষে কথা বলবেন। কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে। এই যে একটি মব কালচার সৃষ্টি হয়েছে, এতে কিন্তু জনগণের মধ্যে স্বস্তি নেই। অদ্যাবধি পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রয়েছে। দেশে প্রতিনিয়ত আমরা দেখছি মব কালচার সৃষ্টি হচ্ছে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি সব কিছু হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলার কোনো উন্নতি হচ্ছে না। বিচারহীন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, উদ্ভট একটা উটের পিঠে চলছে আমাদের এই স্বদেশ। কারণ কারো কাছে বিচার দেওয়ার মতো জায়গা পাচ্ছি না, শুধু অবনতি আর অবনতি। এই সরকার ইতিমধ্যে 14 মাস পার করে ফেলেছে। ওনাদের উচিত ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্বটা নিয়েছে তাদের উচিত ছিল টেস্ট ম্যাচ না খেলে টি-20 খেলা। কারণ বিগত এদেশে যতটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তারা কিন্তু বেশি দিন ছিল না। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাই কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করছে, এবং তারা সংস্কার, বিচার, বিভিন্ন বিষয়ে কথা বলে এ পর্যন্ত এগিয়েছে। কিন্তু আমরা কি তাদের প্রতি এখনো আস্থা রাখতে পারছি? এদেশের মানুষ কি আস্থা রাখতে পারছে? না, আস্থা রাখতে পারছে না। কারণ আইন শৃঙ্খলার অবনতি, মানুষ কোনো সুশাসন পাচ্ছে না। প্রতিনিয়ত যেই অবনতিগুলো দেখতে পাচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামীতে দেশকে যদি সঠিক জায়গায় নিতে হয়, সঠিক পথে পরিচালিত করতে হয়, আগামীতে ত্রয়োদশ যে জাতীয় সংসদের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সে নিয়ে সরকারকে আগে উচিত কাজ করা, নির্বাচন নিয়ে সঠিক পথে কাজ করা। এদেশে নির্বাচন হয়ে গেলে আমার বিশ্বাস যে দেশে একটি গণতন্ত্র সৃষ্টি হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং জনগণের জবাবদিহিতার একটা জায়গা খুঁজে পাবে। কারণ নির্বাচন, ইতিমধ্যে আমরা দেখতেছি যে নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। আচ্ছা, বিভিন্ন কিছু গোষ্ঠী তারা ষড়যন্ত্র করছে। আমরা দেখি, আমি যদি একটু কথা বলি, যে কিছুদিন আগে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুবায়েদকে মেরে ফেলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে আইন শৃঙ্খলার যদি উন্নতি থাকতো, প্রতিনিয়ত কিন্তু এই কোমলমতি প্রাণগুলো মানে হত্যার শিকার হতো না। জুবায়েদের মতো একজন মেধাবী ছাত্রের প্রাণ অকালে যেত না। এই আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে আমরা দেখেছি যে চাঁদাবাজি বেড়ে গেছে, এগুলো দেখার কেউ নাই। একেবারে মাঠ প্রশাসনও কিন্তু সেভাবে ভূমিকা রাখছে না। আচ্ছা, জনগণ নিরুপায় হয়ে গেছে। জনগণ নিরুপায় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলছে তারা। আপনি চাষটলে যান, যেখানেই যান না কেন, দেখবেন এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। আচ্ছা, প্রথম যেই আবেগ অনুভূতি নিয়ে সরকারকে সমর্থন দিয়েছিল এই দেশের মানুষ, এখন কিন্তু তা থেকে অনেক দূরে সরে গেছে। কারণ এই সরকারের উপরে
কতটুকু আস্থা রাখা যাচ্ছে তা কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ আস্থার কিন্তু অনেক অনাস্থা দেখা যাচ্ছে ইতিমধ্যে। সরকার যেই কার্যকলাপগুলো করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেগুলো কিন্তু মানুষকে আশাহত করেছে, মানুষকে আশার বাণী দেখাতে পারে নাই। আমার মতে দেশকে যদি সঠিক রাস্তায় না নেওয়া যায়, ভবিষ্যতে আমাদের কিন্তু অনেক অবনতির দিকে যেতে হবে এবং ভয়াবহ পরিবেশ সৃষ্টি হতে পারে। আমাদের সময় অপেক্ষা করছে। জি জি, আমরা একটু আপনার কাছে যেতে চাচ্ছি, যেটি হচ্ছে যে যেটি বলল যে নির্বাচিত সরকার দরকার, এবং হচ্ছে যে আপনি যেহেতু ছাত্র দলের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায়, কি মনে করছেন আপনি যে নির্বাচন নিয়ে বানচালের কথা বলছে এবং নির্বাচন হবে কিনা বা কি ধরনের বা নির্বাচিত সরকার চাচ্ছে যে আইন শৃঙ্খলা, আপনি কি তাই মনে করছেন কিনা বা আপনি এটার সাথে একমত পোষণ করবেন কিনা? জি, ধন্যবাদ। আসলে মানে ভাই যে বক্তব্য দিয়েছেন এটার সাথে আমি পুরোপুরি একমত। কারণ হচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যারা জনপ্রতিনিধি আসেন তারা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। জনগণের কাছে আসলে তারা তাদের মানে প্রস্তাবনাগুলো তুলে ধরেন, দলের প্রস্তাবনাগুলো তুলে ধরেন, ব্যক্তিগত প্রস্তাবনাগুলো তুলে ধরেন, মানে শুধুমাত্র জনগণের উন্নতির জন্য এবং হচ্ছে যে জনগণের স্বার্থে যেই কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার সে আলোকেই ওনারা ম্যান্ডেট তৈরি করেন। তো সেই জায়গায় দেশের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অগ্রযাত্রার স্বার্থে একটা নির্বাচিত সরকারের প্রতিটি প্রতিনিধি যদি তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেন, আমরা মনে করি যে দেশ আগামীতে আরও ভালো অগ্রযাত্রার ভূমিকা রাখবে। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, অনেকগুলো নির্বাচন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন হচ্ছে, অনেকগুলো নির্বাচন হয়ে গিয়েছে অলরেডি আর কি। সেখানে আপনারা কোনো জায়গাতে আপনাদের সেরকম কিন্তু আমরা কিন্তু একটা ভালো অবস্থান কিন্তু আপনাদের দেখিনি, বা আপনারা যেভাবে আপনাদের অবস্থান ছিল সেটি কিন্তু আমরা কিন্তু রেজাল্টে কিন্তু সেটি কিন্তু আমরা দেখিনি আর কি। 17 বছর আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুম খেটেছে, এবং আমরা জানি মেট্রো রেল মামলায় আপনি প্রধান আসামি রয়েছেন আর কি। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কি মনে করছেন ছাত্রদল এখনো কি মানুষের বা ছাত্রদের সে আস্থাটুকু অর্জন করতে পারেনি, বা কতটুকু অর্জন করতে পেরেছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, বিষয়টা তো আসলে একটু সময় সাপেক্ষ, কারণ হচ্ছে যে রাজনীতি একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন দীর্ঘ 17 বছর আমাদের যারা ছাত্র ভাইয়েরা আছেন, শিক্ষার্থী ভাইয়েরা আছেন, তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে আসলে খুব বেশি পৌঁছাতে পারেননি, কারণ প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের একটা ত্রাসের রাজনীতি চালু ছিল। তো সেই জায়গায় সরকারও আমাদের বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করেছে, প্রশাসন আমাদের বিভিন্ন সময় মানে আমাদের মিথ্যা হামলায় আমাদের জর্জরিত করেছে। তো সেই জন্য আর কি আমরা আমাদের রেগুলার যে অ্যাক্টিভিটিস কিংবা আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত, মানে আমাদের রেগুলার কাজগুলো আমরা করতে পারিনি। তো সেই জন্য এরপর হচ্ছে আমরা বিভিন্ন যা শিক্ষার্থীরা যেই হলগুলোতে থাকেন কিংবা যে আবাসনগুলোতে থাকেন সেগুলোতে আমরা নিয়মিত আমাদের পদযাত্রা ছিল না, আমাদের রেগুলার ক্লাস ল্যাব সহ নিজের শিক্ষা কার্যক্রম আমাদের মানে অনেকের ব্যাহত হয়েছে। আচ্ছা, তো সেই সুবাদে আমরা আসলে জীবনকে কিংবা শিক্ষার্থীদের কাছে মানে ভবিষ্যৎ নিয়ে আমরা খুব বেশি আলাপ আলোচনা করতে পারিনি, কিংবা তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা খুব বেশি তাদের কাছে যেতে পারিনি। কিন্তু গত 24-এর আন্দোলনে সরকার পতনের পর, একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি এবং করে যাচ্ছি যে যেন শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছাতে পারি, শিক্ষার্থীদের কাছে যেন আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে এবং তাদেরকে তাদের অধিকার, তাদের যে কোনো দাবি দেওয়া নিয়ে যেন আমরা কাজ করতে পারি। সেজন্য আমরা যথেষ্ট সচেতন এবং আমাদের দলের উপর মহল থেকে এবং হচ্ছে যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। যেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যেটি আপনারা যেভাবে আপনারা রেজাল্ট বা আপনাদের হচ্ছে ফলাফল পাননি, এটি কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? না, বিষয়টা আসলে জাতীয় নির্বাচনে প্রভাব মানে ফেলতে পারতো যদি আসলে জিনিসটা একটা সুষ্ঠু প্রক্রিয়ায় হতো। আমরা আসলে যেই নির্বাচনগুলো হয়েছে সেগুলো আসলে বেশ প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রতিটি নির্বাচন নিয়ে আমাদের মানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং সেই জায়গায় আসলে নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ওইভাবে আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। আমার মনে হয় যে শিক্ষার্থীরা তাদের এই মানে নির্বাচন এবং তাদের এই মানে পরিকল্পিত যেই পরিকল্পিত বাস্তবায়নকে শিক্ষার্থীরা আমার মনে হয় যে ভালোভাবে গ্রহণ করেননি। সেটা জাতীয় নির্বাচনে তারা আমি আশা করি তারা জাতীয় নির্বাচনে এটা প্রতিফলন ঘটাবে। আপনাদের 31 দফা নিয়ে বেশ কথা হচ্ছে আর কি, যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেটি নিয়ে আপনারা প্রচার করছেন এবং যারা আপনাদের সম্ভাব্য প্রার্থী তারাও কিন্তু মাঠে ময়দানে সেগুলো নিয়ে বেড়াচ্ছেন আর কি। 31 দফার অনেকগুলো বিষয় আছে যেগুলো দীর্ঘমেয়াদী একটি প্রসেস এবং বাস্তবায়ন করা, এটি আপনি কি মনে করছেন যেটি বাস্তবায়নে আপনাদের কোনো সমস্যা হবে কিনা বা এটি কোনো সংকটের মুখে পড়বেন কিনা, বা আপনারা খুব দ্রুত চাচ্ছেন যে এগুলোকে আপনাকে সমাধান করবেন আগামী বাংলাদেশ বিনির্মাণে আর কি, সম্ভব কিনা?
আসলে ৩১ দফা জিনিসটা আসলে একটা ধরা যায় যে একটা জনগণের চুক্তি, এটা জনগণের সাথে জনগণের স্বার্থে ৩১ দফাটা প্রণয়ন করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো আমরা জনগণ যদি এবং আমাদের যারা আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন সবাই মিলে যদি আমরা কাজ করি, জনগণকে সাথে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমি বিশ্বাস করি যে ৩১ দফা একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব। আমরা আশা করছি যে আগামী বাংলাদেশ বিনিময়ে আপনাদের এই ৩১ দফা জনগণের জন্য এবং জনগণের সুযোগ বয়ে আনবে। আর বাদশা আব্দুল্লাহ, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে আমরা সংকট এবং সমস্যা এবং হচ্ছে সংস্কার, যে বিষয়গুলো আর কি, যেই ধরনের সংস্কার করার কথা ছিল গত ১ বছরে বা ১৪ মাসের কথা আপনি বলছেন, সেটি বলছেন যে আমরা সেটি আলোর মুখ সেভাবে আমরা দেখতে পাই। নির্বাচন তো একেবারে সন্নিকটে, ডিসেম্বরের দিকে বা নভেম্বরের শেষের দিকে হচ্ছে তফসিল ঘোষণা হতে পারে হয়তো বা, কিন্তু এর মধ্যে আর কতটুকু সংস্কার বা আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে তার কতটুকু প্রাপ্তি ঘটেছে জনগণের, আপনি কি মনে করছেন? আমি মনে করি যে সংকট, যে প্রধান সংকটটা রয়ে গেছে রাজনৈতিক সংকট, সেটা কিন্তু এখনো উত্তরণ হয় নাই। আচ্ছা, আপনি দেখবেন কিছুদিন আগে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে প্রায় ২৪টি রাজনৈতিক দল উপস্থিত ছিল। তার মধ্যে ১৯টির রাজনৈতিক দল নিবন্ধন আছে আর বাকিগুলোর নিবন্ধন নেই। আচ্ছা, আমরা দেখেছি নির্বাচন কমিশনে প্রায় ৫২টি রাজনৈতিক দল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ প্রায় ৫২টি রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত। আপনি জুলাই সনদ, একটি ঐতিহাসিক সনদ স্বাক্ষর করতে যাচ্ছেন, সেখানে স্বাক্ষর করেছেনও ২৪টি রাজনৈতিক দল রেখেছেন। বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ওই রাজনৈতিক দলগুলো কেন রাখলেন না? সংবিধানের কোন ধারায় লেখা আছে যে ওই রাজনৈতিক দলগুলোকে রাখা যাবে না? আচ্ছা, এটাই তো আপনার জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আপনারা নতুন বাংলাদেশ বলছেন, সেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বলছেন, সেই নতুন বাংলাদেশে তো রাজনৈতিক সংকটই রয়ে গেল। গণতন্ত্র, যে আমরা গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্র তো পূর্ণভাবে অর্জিত হচ্ছে না। আপনি যে ওই রাজনীতিগুলোকে বাদ দিলেন, কোন প্রক্রিয়ায় বাদ দিলেন তা জনগণের সামনে উপস্থাপন করা উচিত ছিল। আচ্ছা, আওয়ামী লীগ বান আপনার কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, বিভিন্ন তথ্য তাদের নামে রয়েছে। আপনার জাতীয় পার্টি রয়েছে, অচৌদ্দ দল রয়েছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে। ওই রাজনৈতিক দলগুলোর কি অধিকার নেই এই দেশে? এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে থাকার কথা ছিল তো তাদেরই। আচ্ছা, আমরা দেখতেছি এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই জাতীয় পার্টির উপরে অনেক অত্যাচার হচ্ছে। তাদের কার্যালয় পুড়িয়ে ফেলা হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় তাদের কার্যালয় পুড়িয়ে ফেলা হচ্ছে। গত কিছুদিন আগেও আমরা দেখেছি তাদের একটি কর্মী সভা পণ্ড করে দেওয়া হয়েছে। কেন করা হচ্ছে? গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাচ্ছি। শেখ হাসিনার পতন হয়েছিল কেন? গণতন্ত্র ধ্বংস করেছিল, রাতের ভোটের ইলেকশন করেছিল, আমিডামি নির্বাচন করেছিল। এই কারণে কি শেখ হাসিনার পতন হয়েছে। আজকে ৫ আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যার কাছে একটা মানুষ আমরা চেয়েছিলাম যে যিনি সকল রাজনৈতিক দলকে নিয়ে সাথে নিয়ে একই ছাতার নিচে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমরা সেই রাজনৈতিক সংকট কিন্তু এখনো দূর করতে পারি নাই। আচ্ছা, সেই রাজনৈতিক সংকট রয়েই গেল এবং প্রতিনিয়ত দেখছি বিভিন্ন রাজনৈতিক দল, যেমন জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপর ধরপাকড় হচ্ছে। আচ্ছা, কেন হচ্ছে? সেই সদুত্তর কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সংকট সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন নিয়ে কিন্তু অনিশ্চয়তা থেকেই যায়। আপনার রাজনৈতিক সংকট যদি সমাধান না হয়, তাহলে দেখবেন বিভিন্ন গোষ্ঠী ইন্ধন দিতে থাকবে এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ রয়েছে, সেই আপনার নির্বাচনটা বানচাল করে দিতে পারে। এর জন্য আমি একটা কথা বলতে পারি, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে একটি ভালো ভূমিকা নিতে হবে। আমরা দেখেছি যখন জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে কিছুদিন আগে, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে যাতে এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আরেকটি বিষয়, দলের মহাসচিব বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষ তারা নেই। এই যে বড় দলের একজন মহাসচিব, বিএনপির মহাসচিব হিসেবে উনি একটা সুন্দর কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। কারণ এটাই উচিত, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে ওনার উচিত এই ধরনের বক্তব্য রাখা। কারণ অন্যান্য দল চাইবে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষর হিসাবে নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি প্রশ্ন উঠেছে। কিন্তু আগামী নির্বাচন সফল করতে চাইলে আপনাকে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিন্তু নির্বাচন সফল করতে হবে। আপনি কিন্তু বাদ দিতে পারবেন না। শেখ হাসিনা যেমন 2014 সালে আমরা দেখেছি যে প্রায় 153টা আসনে বিনা ভোটে এমপি হয়েছে। ওই নির্বাচন কিন্তু বিএনপি জামাত তারা কিন্তু প্রত্যাখ্যান করেছিল।
এই 2014 সালের যে নির্বাচনটা হয়েছিল এই নির্বাচনের কারণে কিন্তু আমি মনে করি শেখ হাসিনার যে ভুল ছিল এই ভুলের খেসারও কিন্তু 2024-এ এসে দিতে হয়েছে। অতীতের শিক্ষা নিয়ে এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং এই সরকারের উচিত অতীতের শিক্ষা নিয়ে এবং নতুন বাংলাদেশ গড়তে হলে সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে নিতে হবে এবং আগামী নির্বাচন সফল করার জন্য সকল রাজনৈতিক দলকে একই ছাতায় আনতে হবে এবং বিএনপিকে শক্ত হাতে কথা বলতে হবে যাতে কোনো রাজনৈতিক দল আগামীতে নিষিদ্ধ না হয়। সকলে যাতে রাজপথে থেকে এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সকলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে তাহলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকট দূর হবে এবং আগামী সংসদ নির্বাচন সফলভাবে সম্ভব হবে। এবং অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এই বিষয়গুলো যেগুলো আমাদের হয়েছে আর কি। যেটি হচ্ছে যে ইস্যুকে যেটি হচ্ছে যে আমরা দেখেছি গত 17 বছর আপনারা অভিযোগ করেছেন বা গত 17 বছর আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, আপনাদের যে রাজনৈতিক কার্যক্রম অধিকার রয়েছে সেটুকু আপনাদেরকে খর্ব করেছে তারা। সেটি হচ্ছে যে যদি এখনো যদি আপনারা নির্বাচনের কথা বলছেন বা এখন ইউনিভার্সিটি আপনারা চালাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনারাও কি এই ধরনের কোনো কার্যক্রম বা তা অন্য কাউকে এইরকম, আমি কাউকে ম্যান্ডেট করে বলছি না, অন্য কেউ আসলেও কি সেখানে আপনারা আবার বাধার পুঁতি হতো বা আওয়ামী লীগ যেটি স্বীকার মানে যেটি করেছে সেখান থেকে আপনারা কোনো শিক্ষা নিচ্ছেন কিনা আর কি? আসলে আওয়ামী লীগের কার্যকলাপেই মানুষ আসলে আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। ছাত্রলীগের কার্যক্রম দেখে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কার্যকলাপেই মানে মানুষ আসলে এবং শিক্ষার্থীরা আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে ছুড়ে ফেলে দিয়েছে। যেই নেত্রী আসলে বারবার বলতেন যেটা তার বাবার দেশ, সেই তার বাবার দেশের জনগণই তাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। তো সেই জায়গায় আসলে এটা মানে ইতিহাস সবসময় আমাদেরকে শিক্ষা দেয়। আমি মনে করি যে একটা মানে আমাদের 31 দফা এবং আমাদের দলের যে যারা নীতি নির্ধারক আছেন এবং যারা নেতৃত্ব পর্যায়ে আছেন প্রত্যেকেই আমি মনে করি যে একটা মানে অন্যরকম বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছেন এবং আমার মনে হয় যে প্রত্যেকেই সেই পরিবর্তনটা নিজের ভেতর আয়ত্ত করতে সক্ষম হচ্ছেন এবং সামনেও হবেন। সেই পরিবর্তনকে ধারণ করে ইনশাআল্লাহ তারা আগামীতে সাধারণ মানুষের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যতটুকু জনবান্ধব এবং শিক্ষার্থী বান্ধব কার্যক্রম নেওয়া প্রয়োজন সেইভাবেই তারা আগামীতে পরিচালিত হবেন। অনেক ছাত্র আপনাদের দেখেছি যে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত অনেকেই দেখেছি আমরা গত 14 মাসে অনেকের বিরুদ্ধে অনেক কথা আসছে এবং হচ্ছে আপনাদের দলেরই যে অনেক ছাত্র নেতারা হচ্ছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে এবং সেখানে আপনার দল থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। কিন্তু আগামী যে নির্বাচনের আগে যদি আপনাদের এই বিষয়গুলো পরিবর্তন না হয় তাহলে একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। কি মনে করছেন আপনারা যে একটি বড় দল আপনি বলবেন যে সেখানে কিছু হতে পারে, কিন্তু আপনি কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আসলে বিষয়টা হচ্ছে যে একটা মানে বিভিন্ন অস্থিরতা থেকে হয়তো মানুষ অপরাধে জড়িয়ে অনেকে গিয়েছে, কিন্তু আসলে এই অপরাধটাকে নির্মূল করার জন্য আমাদের দলের পক্ষ থেকে শক্ত হাতে এটাকে মানে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও যারা আসলে অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানে দল থেকেই তাদের বিরুদ্ধে মামলা কিংবা বিভিন্ন আইনি প্রক্রিয়ায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ আগামীর নির্বাচনের আগে এই ব্যাপারটা আমরা পুরোপুরিভাবে শক্তভাবে আয়ত্ত করতে সক্ষম হবে এবং মানে আশা করি যে আমাদের দল থেকে পুরোপুরি নির্মূল করতে সক্ষম হবে ইনশাল্লাহ। ছাত্রদেরকে হচ্ছে যে মিছিলে বা মিটিংয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল ছাত্রলীগে এক সময়, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি দিয়ে এরকম হচ্ছে হলে সিট দেবে না বা হল থেকে, এই বিষয়টি কি ছাত্র দলের সময় ঘটবে কিনা বা আপনারা যখন আগামীতে যখন নির্বাচনের পর আপনারা যদি সরকার গঠন করেন তারপর আপনারা হচ্ছে যে ক্ষমতায় থাকেন তখন কি এই বিষয়গুলো ঘটবে কিনা? আসলে দেখুন, রাজনীতি একটা মানে ব্যক্তিগত আগ্রহের ব্যাপার। এখানে কাউকে জোর জবরদস্তি করে আসলে রাজনীতি আনাও যায় না কিংবা রাজনীতিতে তাদেরকে প্রভাবিত করা যায় না। আপনি সর্বোচ্চ আপনার কাজ দিয়ে তাদেরকে মন জয় করে নিয়ে তাদেরকে আগ্রহী করতে পারেন এবং আমরা আশা করি যে আমরা শিক্ষার্থীদের জন্য এমন কিছু কাজ করে যাব শিক্ষার্থীরাই যেন আমাদের রাজনীতির প্রতি আগ্রহী হন। আমাদের আসলে জোর জবরদস্তি করার কোনো মানে ইচ্ছা এবং কোনো রকম কোনো নির্দেশনাও আমাদের নেই। আমাদের শুধুমাত্র নির্দেশনা আছে যে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য, শিক্ষার্থীদের সুবিধার জন্য যেভাবে কাজ করা দরকার শিক্ষার্থীদের যেন আমাদের প্রতি আগ্রহী হয় সেভাবে আমাদের কাজ করার নির্দেশনা আছে। আমরা ইনশাল্লাহ সেভাবে কাজ করে যাব। সেটি হচ্ছে যে আমরা জানি যে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে তার আগে মেট্রো রেলের যে পুরনো মামলা সেখানে আপনাকে হচ্ছে আসামি করা হয়েছিল এবং আপনার কয়েকজন একই সাথে জেলে ছিলেন। সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন যে কোন দিন আপনার গ্রেপ্তার হয়েছিলেন বা কিভাবে গ্রেপ্তার হয়েছিলেন বা আপনাদের কারাগারে নেওয়ার পরে কোনো কি পরিস্থিতি ঘটেছিল আপনাদের জন্য? বিষয়টা আমি একটু সংক্ষেপেই বলি। যেদিন ক্যাম্পাস বন্ধ হয় আমরা আসলে এই জুলাই আন্দোলনটা শুরু করেছিলাম। যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের ব্যানারে আমরা জুলাই আন্দোলনটা শুরু করেছিলাম আমাদের দল থেকে এবং আমাদের সংগঠন থেকে সেরকম নির্দেশনা দেওয়া ছিল। কিন্তু ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকে আমাদের উপর এরকম নির্দেশনা ছিল যে যেখানে আছেন যেই জায়গায় থাকছেন সেই জায়গা থেকে যেন আন্দোলনে শরিক হয়। আমরা সেই সময় আমি ছিলাম মিরপুর কাজীপাড়ায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার ভাইয়ের বাসায়। তো সেখান থেকে
আমরা আন্দোলনে শরিক হই, কিন্তু 25 জুলাই রাতে আপনার শেখ হাসিনা যেদিন আপনার মেট্রো রেল পরিদর্শনে গিয়ে কান্নাকাটি করে একটা নাটক মঞ্চস্থ করলো, সেদিন রাতের বেলায় ডিবি পুলিশ আমাদের বাসায় এসে মানে কড়া নাড়ে। আমরা ডোরাই দিয়ে দেখতে পাই যে ডিবি সরাসরি বাসার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। তো মানে দরজা খোলার পর দেখি যে 18 জনের একটা টিম আমাদের বাসায় প্রবেশ করে এবং সরাসরি প্রথমে নিয়ে যায় আপনার হান্নান ভাইকে এবং পরবর্তীতে আমাকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ফেরদৌস রুবেল ভাইকে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বিজয়কে। তো আমাদের 4 জনকে নিয়ে সরাসরি আপনার চলে যায় ডিবি মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। সেখান থেকে আমাদের 4 দিন গুম অবস্থায় রাখে, আমাদের পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করার সুযোগ দেয় না এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলো, বিভিন্ন থানায় সহ বিভিন্ন ডিবি কার্যালয়ে চেষ্টা করা হলো, তারা আমাদেরকে কোনো রকম তথ্য দিতে তারা রাজি হয়নি। 4 দিন পর 28 তারিখ হচ্ছে তারা আমাদের মিডিয়া ট্রায়াল দেয়। এই 4 দিন যে আমাদের যে তারা গুম অবস্থায় রাখে, তা আমাদের সরাসরি তারা মানে একটা জবানবন্দিমূলক একটা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে যে আমরা মেট্রো রেলে সরাসরি আগুন দিয়েছি এবং হচ্ছে যে মেট্রো রেল সহ আমাদের মানে জাতীয় যে স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংসের পরিকল্পনা আমরা করেছি। তো আমরা আসলে সেই জায়গায় আমরা সম্মতি হই না, এই জন্য আমাদের 4 দিন ধরে তারা চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে আমাদের আসলে ওরকমভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া সম্ভব না, তো এরপর হচ্ছে 28 তারিখ তারা আমাদের মিডিয়া ট্রায়াল দেয়। 28 তারিখ মিডিয়া ট্রায়াল দিয়ে আমাদেরকে আপনার আদালতে প্রেরণ করে। আদালত থেকে তারা 10 দিনের রিমান্ড মঞ্জুর করে, কিন্তু আদালত আপনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। 10 দিনের রিমান্ড আবেদন করার পর 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো সেই 5 দিন পর হচ্ছে আমরা 2 তারিখ আবার আমাদের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে আর কি। তো আমরা ডিবি কার্যালয়ে ছিলাম 9 দিন। এই 9 দিনের মধ্যে আমরা দেখেছি যে আপনার যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে, উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক ভাইদের, তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে মানে ডিবির যারা অন্যান্য যারা ছিলেন তাদের কাঁধে ভর করে আমরা আনতে দেখেছি এবং ওখানে শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি ভাইরা ছিলেন, আমাদের মানে যে জাতীয় নেতৃবৃন্দরা ছিলেন, তাদের উপর অমানসিক নির্যাতন তাদের আমরা দেখেছি, আমাদের নিজের চোখে দেখেছি। যাদেরকেই আপনার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় ভেতরে নিয়ে যেত, তারা কেউ সুস্থভাবে ফেরত আসতে পারতেন না। এবং এমনকি আমাদের সাথে যে অ্যারেস্ট হয়েছিলেন আবু হান্নান তালুকদার, তার পায়ে আঘাতে ডিবির আপনার আপনার মিরপুর জোনের যে ডিসি ছিলেন শহীদুল ইসলাম, তার লাঠির আঘাতে হান্নান ভাইয়ের পায়ের পেটালা, যে হাঁটুর যে পেটালা আছে, পেটালটা ভেঙে যায়। আমাদের এমনভাবে আঘাত করে যে আমার মানে প্রথমে হ্যান্ডকাফ লাগিয়ে মাথা চোখে একটা গামছা দিয়ে চোখটা বাঁধে, তার উপর একটা জম্প টুপি পরিয়ে তার আঘাত করে, যেন আমরা মানে আঘাতের বিষয়টা যেন আমরা না দেখতে পারি। এরপর হচ্ছে আঘাতের পর তারা আমাদের কিছুটা আবার সময় দিয়ে তারা কিছুক্ষণ হাঁটাহাঁটি করায় যেন মাসলগুলো একটু যেন রিল্যাক্স হয়। এরপর আবার তারা নির্যাতনের জন্য এবং আবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তারা আমাদেরকে বারবার ডেকে নিয়ে গেছে। তো এরকম আমি দেখেছি যে যা আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের প্রত্যেকেই অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমি এর আগেও আপনার 2023 সালের নভেম্বরে আমি অ্যারেস্ট হয়েছিলাম আপনার 2024 সালের নির্বাচনকে প্রতিহত করার যে আমাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনে কাজ করতে গিয়ে আমি 2023 সালেও আমি অ্যারেস্ট হয়েছিলাম। তখন একটা পরিস্থিতি দেখছিলাম, আর এইবারের পরিস্থিতির মতো ভয়াবহ পরিস্থিতি আসলে আমি কখনো মানে অনুমান করতে পারিনি। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। জি অবশ্যই, এই থেকে আমরা আসলে এই বাংলাদেশে আগামীতে আমি মনে হয় আমরা এই বাংলাদেশ চাই না, এই বাংলাদেশ চাই না। আমরা একটা ছোট বিরতিতে যাব, তারপর আপনাদের সাথে আরো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমরা যাব সুপার সাইন কেবলস সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার সেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, একজন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ইমাম আল নাসের এবং বাদশা আব্দুল্লাহ, লেখক ও কলামিস্ট। বাদশা আব্দুল্লাহ, বিরতির আগে আপনি অনেকগুলো বিষয় আলোচনা করছিলেন এবং যেটি হচ্ছে যে আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম সেটি আমাদের এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি ঘটেনি আর কি। কি মনে করছেন যে আমরা একটি সুন্দর বাংলাদেশ, যেই 17 বছরের যে অরাজকতা, যেই হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং হচ্ছে অত্যাচার, নির্যাতন, সেখান থেকে আমরা উঠে আসতে চাচ্ছিলাম আর কি, আমরা কি করলে সেটিকে সমাধান করা সম্ভব? এবং আপনি আপনার কলামেও সেগুলো লিখেছেন যে এইভাবে হলে এইভাবে কি করা দরকার। এবং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা বিঘ্ন হচ্ছে এবং কেউ কারোর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে না জনগণের জানমালের নিরাপত্তা করার জন্য। আপনি কি মনে করছেন? এখানে আপনার সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং সরকারকে তার যথাযথ ভূমিকা পালন করতে হবে। আপনি একটি দেশকে সুন্দর করতে হলে কিন্তু ওই দেশে যে সরকারটা থাকে ওই সরকারকে কিন্তু সকল দায়িত্ব নিতে হয়। আপনার রাজনৈতিক যাতে সংকট দূর করা যায়, আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে কিন্তু গণতন্ত্রের যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো কিন্তু আপনাকে মানতে হবে।
আপনি জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু আমরা চেয়েছিলাম যে সকলের শান্তিতে যাতে ভালোভাবে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা রাজনৈতিক সংকট দেখতে পাচ্ছি। এক দল এবং আরেক দলকে যে একটা একই বাঁধনে বেঁধে যে আন্দোলনটা করেছিল, আমরা ইদানিং কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছি। আপনি কি মনে হয় লক্ষ্য করছেন বিষয়গুলো? যে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা জিনিস আমি খেয়াল করেছি, যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, দুইটা বাক হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি কারা? বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি সহ যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি। কিন্তু তারাও তো এখন তাদের মধ্যে হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি। কিন্তু আর জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি কারা? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ আরো কিছু রাজনৈতিক দল। এই দুইটা ভাগ হয়ে গেছে। কিন্তু আমরা ইতিমধ্যে আরো কিছু দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তির মধ্যেও কিন্তু বিভাজন সৃষ্টি হয়েছে, ফাটল ধরেছে। বিএনপি জামাতকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে, জামাতে ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে, জামাত এনসিপিকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে, এনসিপি জামাতকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে। এরকম আমরা কিছু নিদর্শন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি তারা বিভাজিত হয়ে গেছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্র নেতারা বর্তমানে যারা নতুন দল গঠন করেছে এনসিপি, তারা কিন্তু উপস্থিত ছিল না। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানেও কিন্তু তারা ছিল না। এটা কিন্তু আমাদের এই দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি মনে করি। কারণ যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা কি কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না, এবং আরও কিছু বাম গণনার রাজনৈতিক দল রয়েছে তারা উপস্থিত ছিল না। ওইটা কিন্তু আসলে ম্যাটার করে না, এটা অত গুরুত্ব বহন করে না। এনসিপি কেন উপস্থিত ছিল না, এটা নিয়ে কিন্তু সারা দেশে ইতিমধ্যে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে গেছে। সেদিন আন্দোলন সংগ্রাম হয়েছিল। জি, জুলাই যোদ্ধারা কিন্তু ওই দিন আমরা দেখেছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারাও কিন্তু আহত হয়েছে। এটা কিন্তু আসলে ভালো নিদর্শন দেখাচ্ছে না। আমরা যদি দেশকে ভালো জায়গায় নিতে চাই, এই যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি তারা যে বিভাজিত হয়ে গেছে, এটা কিন্তু দেশকে ভালো জায়গায় নেবে না। তাদেরকে কিন্তু এক হতে হবে এবং সরকারকে কিন্তু একটা উদ্যোগ নিতে হবে। যে ঐক্যমত্য কমিশন যেই তথ্যগুলো দেখলাম 84টি সংস্কার প্রস্তাব তৈরি করেছে, সেটা নিয়ে জুলাই সনদ তৈরি করেছে, সেটা বাস্তবায়নে কিন্তু সরকারকে কিন্তু ভূমিকা রাখতে হবে। এখানে বিভাজন সৃষ্টি করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন করবেন, সেখানে কিন্তু যে ইতিমধ্যে আমরা দেখতেছি একটা গণভোটের কথা হচ্ছে, সেই গণভোটটা কিন্তু আমার একটি প্রশ্ন যে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গণভোটের কথা বলা হচ্ছে। আমার কথা হলো, এই দেশের মানুষ কি গণভোট চায় কিনা সেটা নিয়ে একটা গণভোট হওয়া উচিত। এদেশের মানুষ প্রকৃতপক্ষে গণভোটটা চায় কিনা। ইতিপূর্বে আমরা দেখেছি এদেশে 3টা গণভোট হয়েছে। 1977 সালে জিয়াউর রহমানের আমলে সেখানে কিন্তু গণভোট হয়েছিল। জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে 1985 সালে একটা গণভোট হয়েছিল। 1991 সালে একটা গণভোট হয়েছিল। সেই গণভোটগুলো কিন্তু আমরা পর্যালোচনা করে দেখতে পারি সেটা যথাযথভাবে হয়েছিল, একটা প্রক্রিয়া মেনটেন করে। এই যে বর্তমানে যে সরকার পক্ষ থেকে বা জাতীয় ঐক্যমত কমিশন বা বিভিন্ন রাজনৈতিক দল যে বলছে যে রাজনৈতিক দলগুলো ছিল এবার ঐক্যমত কমিশনে, তারা বলছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন এই গণভোটটা নিয়েও প্রশ্ন আসতেছে যে সেখানে কয়টা প্রশ্ন হতে পারে। এটা কিন্তু আপনার জটিল প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে। আগামী ত্রয়োদশ নির্বাচনের আগে মানে এই ধরনের চিন্তা চেতনা কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, শ্রীলঙ্কা 2015 সালে সংবিধান সংশোধনী করতে গিয়ে গণভোট দিয়েছিল, সেখানে কিন্তু একাধিক প্রশ্ন দেওয়াতে কিন্তু একটা জটিল পরিবেশ সৃষ্টি হয়েছিল। 2022 সালে আপনার চিলিতে সংবিধান পুনর্লিখন করতে গিয়ে 12টি প্রশ্ন দিয়েছিল অনুচ্ছেদ আকারে, সেখানে কিন্তু আপনার জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। কোন প্রশ্ন কীরকম এগুলো কিন্তু জনগণ বুঝতে পারে নাই। আমাদের এই দেশেও যদি গণভোট হয়, আমি তো গণভোটের ব্যাপারে এই কথাই বলছি, জনগণ আগে চায় কিনা গণভোট সেটা নিয়ে আগে একটা প্রশ্ন হওয়া উচিত ছিল। এখন যদি জনগণ মানে গণভোট আয়োজনই করা হয়, সেই গণভোটের প্রশ্নটা যাতে সাবলীল হয়, বাস্তবমুখী হয়, তাহলে কিন্তু এই গণভোটটা অর্থবহ হবে এবং কার্যকর হবে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে না এবং সেটা নিয়ে কিন্তু সরকারকে সঠিক পন্থা আসতে হবে। এবং আগামী নির্বাচনের আগে কোনো রকমভাবে যাতে কোনো সংকট তৈরি করা যাবে না। এই সংকট তৈরি হলে কিন্তু জনগণ আবারও কিন্তু রাস্তায় নেমে যাবে। এবং যেই গণতন্ত্র নিয়ে আমরা দেখছি শেখ হাসিনার ভারত যেতে হয়েছে গণতন্ত্র নষ্ট করার কারণে, এখন কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এরকমই হয়, তাহলে কিন্তু জনগণ আবার রাস্তায় নেমে যাবে।
আমরা চাই না এরকম একটা ক্রাইসিস মোমেন্টে দেশ থাকুক। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুনভাবে আগামী যেই নির্বাচন হবে সেই নির্বাচনে যেই দলই নির্বাচিত হয়ে আসুক তারা যাতে জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের কাছে জবাবদিহি থাকে, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে দেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। আপনি নতুন বাংলাদেশে নতুন রাজনীতি সৃষ্টি করবেন, নতুন রাজনীতি সৃষ্টি করতে গিয়ে, নির্মাণ করতে গিয়ে যদি 10 মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার দেশের পরিবেশ ভয়াবহ হয়ে যাবে। নতুন রাজনীতি নির্মাণ করতে গিয়ে আপনাকে 10 মিস করা যাবে না। আমরা দেখেছি নতুন রাজনীতি নির্মাণ করতে গিয়ে 10 মিস ইতিমধ্যে এনসিপি করে ফেলেছে। যারা দেখেছি তাদের যে বালখিল্য কিছু বক্তব্য আছে এগুলো কিন্তু জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করছে। আচ্ছা, কটাক্ষ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে, সেটা কিন্তু আসলে সুফল বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে না। তাদের আরও রাজনীতি শিখতে হবে। দেশের জনগণের প্রতিনিধিত্ব তারা যেহেতু করতে রাজনৈতিক দল সৃষ্টি করেছে, সেরকম মাঠ পর্যায়ে তাদের পৌঁছতে হবে। আমরা এই এনসিপির কথা বলি, তারা কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে ওই রকম প্রতিষ্ঠিত না। আপনি একজন মুরব্বী রয়েছে বৃদ্ধ বয়সের, তাদেরকে গিয়ে আপনি এনসিপির কথা বলবেন, চিনবে না। তারা চিনবে বিএনপির কথা বলে চিনবে, তারা জাতীয় পার্টির কথা বলে চিনবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বললে তারা চিনবে, জামাতে ইসলামের কথা বললে চিনবে। আর বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে দেশে, ওই রাজনৈতিক দলগুলোকে কিন্তু ওইভাবে মানুষ চিনে না। রাজনৈতিক দলগুলো জনগণের যেহেতু প্রতিনিধিত্ব করে, তাহলে তাদেরকে আরও উচিত মাঠ পর্যায়ে কার্যক্রম করা, জনগণের অধিকার নিয়ে কাজ করা, নিজের চিন্তা না করে দেশের চিন্তা করতে হবে। এবং দেশের চিন্তা করলেই দেশ ভালো থাকবে এবং দেশ অস্থিতিশীল হবে না। গণতন্ত্র যাতে আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে পারি, কারণ যেই গণতন্ত্রের কারণে এই দেশে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, সেটা আমরা পুনরুদ্ধার আবার দেখতে চাই না। এই যে জুলাই সনদ নিয়ে কথা উঠেছে, জুলাই সনদ যাতে বাস্তবায়ন সঠিক হয়, আমরা ইতিহাস থেকে একটা শিক্ষা নিতে পারি। 90-এ হোসেন মোহাম্মদ এরশাদের যখন উনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন, তখন কিন্তু 3 জোটের একটা রূপরেখা করা হয়েছিল। সেই 3 জোটের রূপরেখা কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। আচ্ছা, আইনি ভিত্তি না থাকার কারণে সেটা বাস্তবায়ন হয় নাই। এখন যে জুলাই সনদ রয়েছে সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা কিন্তু সরকারের একটা নৈতিক দায়িত্ব। আগামীতে যারা নির্বাচনে জয়ী হয়ে এই দেশে সরকার গঠন করবে, তাদেরও উচিত এই জুলাই সনদ বাস্তবায়ন করা, কারণ যেটা আমাদের একটা ঐতিহাসিক দলিল, সেই ঐতিহাসিক দলিলের একটা যথাযথ ব্যবহার এবং বাস্তবায়ন আমরা দেখতে চাই নতুন বাংলাদেশে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, রাজনৈতিক সংকট দূরীকরণে কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিন্তু একটা বড় ভূমিকা থাকতে হবে। কারণ আগামী নির্বাচন যদি বানচাল হয়ে যায়, দেশের কিন্তু মানে অভাবনীয় ক্ষতি হয়ে যাবে। সেজন্য বিএনপিকে বড় ভূমিকা রাখতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে নিষিদ্ধ না হয়, কোনো রাজনৈতিক দল কার্যক্রম করতে গিয়ে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার না হারায়, সবাই যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আগামী নির্বাচন আর কিছুদিন রয়েছে, এই কিছুদিনের মধ্যে যাতে সঠিকভাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও যাতে সঠিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠ পর্যায়ে কার্যক্রম চালাতে পারে, সেই দিকে সরকারের নজর থাকতে হবে। এবং আমাদেরকে যথাযথভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে হবে, সেই ধরনের পরিবেশ সরকারের করে দেওয়া উচিত। আমরা আশা করছি আর কি। মিশুক, একটি বিষয় হচ্ছে যে ছাত্রদের জন্য রাজনীতির জন্য ছাত্র না, সেটি হচ্ছে যে আমরা একটি বিষয় আমরা লক্ষ্য করছি গত সময়গুলোতে আর কি, যখনই গিয়েছে তখন ছাত্ররা বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে। এবার আপনারা 24 এসে আপনারাই দেশকে পুনরুদ্ধার করেছেন, বা আপনাদের নেতৃত্বে আপনারা যারা ছাত্র ছিলেন, এই ছাত্র রাজনীতিতে মানে যে যারা এখন করছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করা, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং তরুণদের হাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে আর কি। আপনি কি মনে করেন তরুণদের কোন দিকে সবচেয়ে বেশি মনোযোগ হওয়া দরকার? আসলে আমাদের একটি দফার মধ্যেও মানে আমাদের শিক্ষার্থীদের জন্য কিছু শিক্ষানীতির কথা বলা হয়েছে এবং এটা মানে বিশদ আলোচনা আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা ব্যাখ্যা করেছেন। আশা করি যারা শিক্ষার্থী যারা আছেন, যারা আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তা করার চেষ্টা করেন, তারা বিএনপির 31 দফাকে ধারণ করে বিএনপির যারা এই শিক্ষানীতিগুলোর আলোকে তারা নিজেদের জীবনকে তারা ভালো মতো গড়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে, তরুণ এবং প্রবীণ, আসলে শুধুমাত্র তরুণদের দিয়েই তো আসলে সবকিছু সম্ভব না। একটা দেশ পরিচালনা সহ সামগ্রিক বিষয়ের জন্য একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে প্রবীণদের সহযোগিতা নিয়ে, প্রবীণদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষার
পরিবেশ বিনির্মাণে ইনশাল্লাহ তরুণরা কাজ করবে ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আপনারা যে এখন এই গ্রামগঞ্জে যে আপনাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং হচ্ছে যে বিভিন্নভাবে এবং প্রত্যেকটা 300 আসনে আপনারা নির্বাচন করার যে পরিকল্পনা করছেন সেখানে প্রচার চালাচ্ছেন, আপনি কতটুকু জনগণ থেকে সায় পাচ্ছেন? যে বিএনপি 17 বছর বা 18 বছর ক্ষমতার বাহিরে ছিল, এখন কতটুকু সায় পাচ্ছেন আগামী নির্বাচনকে আপনাদেরকে জয়ী করার জন্য? আসলে আমার মনে হয় যে আসলে 31 দফা নিয়ে আমাদের নেতারা যখন বিভিন্ন গ্রামাঞ্চলে যাচ্ছেন, মফস্বলে যাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন, জনগণের সায় দেখে এটাই মনে হচ্ছে যে এই 31 দফা শুধুমাত্র বিএনপির কোনো দফা নয়, এই 31 দফা শুধু মানে তাদেরই দফা। আচ্ছা, যে যাদের কাছে যাচ্ছেন, কারণ তারা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং হচ্ছে যে তারা যুগোপযোগী হিসেবে তারা এটা গ্রহণ করছেন। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এটি হচ্ছে যে একটি বড় বিশ্বের প্ল্যাটফর্ম আর কি, সেখান থেকে অনেকে ভবিষ্যতে নেতৃত্বে আসছে বা আসার চিন্তা করছে আর কি। সেই ক্ষেত্রে কোন বিষয়টিকে মাথায় রাখতে হবে আপনি কি মনে করছেন, যে নেতৃত্বের গুণাবলী থাকা কি দরকার? আপনি একজন ছাত্র রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন ধরে, আপনি কি মনে করছেন কোন বিষয়টিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার একজন ছাত্রের? প্রথমত একজন ছাত্রের তার নিজের শিক্ষা জীবন নিয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার। এছাড়া হচ্ছে দেশ গঠনের জন্য তার নিজস্ব নৈতিকতার যে জিনিসটা, নৈতিকতার জায়গাটা তার জোর দিতে হবে। কারণ আমাদের মানসিক অনেক পরিবর্তন বিগত 17 বছর আমাদের মানসিকভাবে আমাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। আমাদের সংস্কৃতির পরিবর্তন করে কিংবা আমাদের বিভিন্নভাবে আমাদের চাপ সৃষ্টি করে আমাদের মানসিকতার অনেক পরিবর্তন করা হয়েছে। আমার মনে হয় যে আগে নিজেদের নৈতিকতার বিষয়, নিজেদের শিক্ষা জীবন নিয়ে আরও বেশি সচেতন হওয়া এবং নিজেদের যে আগামীর যে চিন্তা ভাবনাগুলোর একটা বাস্তবে রূপ দেওয়ার একটা প্রচেষ্টা থাকা দরকার। আপনারা যখন একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা যখন হচ্ছে যে 2024 অভ্যুত্থানে যখন আপনারা জেলে গিয়েছিলেন, জেল থেকে আসার পর পরিবারের সাথে আপনাদের যখন দেখা হয়েছিল, তখন সেই স্মৃতি মন্থন যদি করতেন যে কেমন তারা কিভাবে বা ছাত্র রাজনীতি তারা উদ্বুদ্ধ করছে কিনা তখন আপনাদের কাছে? আচ্ছা, জেল থেকে বের হওয়ার পর আমি আসলে প্রথম দেখেছি আমার একটা মুক্ত পরিবেশ দেখেছি। মুক্ত পরিবেশ দেখে আমি দেখেছি যে জেল গেটে হাজার হাজার মানুষ তাদের আত্মীয় কিংবা তাদের পরিজনদের জন্য অপেক্ষা করছে। এবং আমার যে প্রথম অনুভূতি যে আমি এখন একেবারে স্বাধীন এবং আমি কোনোরকম কোনো চাপের মধ্যে নাই, আমি কারো নজরদারিতে নাই, আমি কোনোরকম কোনো বাধার মধ্যে নাই, এটা অন্যরকম পরিস্থিতি, এটা অন্যরকম অনুভূতি যে নিজে ফিল না করলে এটা আসলে বোঝানো সম্ভব না। এরপর হচ্ছে যে আমার পরিবারের বিষয়, পরিবারের মানুষজনদের যখন সান্নিধ্যে গিয়েছে, আমার মনে হয়েছে যে আসলে বুক ফেটে একটা কান্না বের হয়ে এসেছে যে মানে আমি একটা মুক্ত পরিবেশে আমি একটা যুদ্ধ জয় করে যেন এসেছি। যেমন স্বাধীনতা যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা পরিবারের কাছে ফেরত যেতে পেরেছেন তাদের কাছে যেই অনুভূতি জিনিসগুলো যেমন আমরা বুঝতে পারবো না, আমার অনুভূতি যেমন একটা দীর্ঘ একটা সংগ্রামের পর যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই অনুভূতি আসলে মানে নিজে ফিল করা ছাড়া আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না। এটা অন্যরকম একটা অনুভূতি, একটা মুক্ত একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমরা বাংলাদেশ বিনির্মাণে আমরা দেখেছিলাম, সেই বাংলাদেশের জন্য সূচনা হয়েছে। সেটি হচ্ছে যে আগামীর বাংলাদেশ, আপনাদের নির্বাচনের পরে হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার কথা আপনারা বলছেন, সেই বাংলাদেশকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? আমি অবশ্যই একটা সেই বাংলাদেশের স্বপ্ন দেখছি বলতে প্রথমত হচ্ছে যে সামনে দেশ কিভাবে পরিচালিত হবে সেটা পুরোটাই নির্ভর করবে হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপর। আমি মনে করি যে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন দেশনায়ক তারেক রহমান, ওনার বক্তব্য, ওনার কথাবার্তা, ওনার শিষ্টাচার সব কিছুই বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, বাংলাদেশের মানুষের মধ্যে আশা জাগিয়েছে। আমি মনে করি যে উনি যদি ব্যক্তিগতভাবে ওনার যেই আকাঙ্ক্ষা উনি মানুষকে দেখাচ্ছেন, আমরা সামগ্রিকভাবে ওনার কথা মতো যদি আমরা দেশকে পরিচালনা করতে পারি, সাংগঠনিকভাবে যদি আমরা নিজেদের ওনার কথা মতো আমরা দেশকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা পেতে পারি। সেটি আমরাও আশা করছি। বাদশা আব্দুল্লাহ, আমাদের তো অনেক কষ্টের কথা এবং হচ্ছে যে হতাশার কথা আপনি শোনালেন, আমরা একটু আশার বাণী শুনতে চাচ্ছি যে আসলে কি করা দরকার এবং কি করলে এখন দেশের যে পরিস্থিতি আছে সেটি থেকে উত্তরণ করতে পারবো এবং আমরা আবার একটি সুন্দর বাংলাদেশ আমরা সারা বাংলাদেশের 20 কোটি মানুষ দেখতে পারবো। কি মনে করছেন সবচেয়ে বেশি মনোযোগ হওয়া দরকার কোন দিকে? সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত আমার মতে নির্বাচন নিয়ে ভাবা উচিত। কারণ নির্বাচনকে কোনো বিকল্প নেই নির্বাচন, এই নির্বাচনটাই যদি সঠিকভাবে করা যায়, নির্বাচন যাতে কোনোভাবে বানচাল না হয়ে যায়, তাহলেই কিন্তু আসলে আমরা আগামীর যে নতুন বাংলাদেশ যেটা আশা করছি ভালো হবে, সেই জন্য আপনাকে নির্বাচনটা সঠিকভাবে করতে হবে। এই নির্বাচন সঠিক করতে গেলে আপনাকে কয়েকটা প্রক্রিয়া মেনটেন করতে হবে। সেই প্রক্রিয়াটা কি? ইতিমধ্যে আমরা দেখেছি জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ বেশ কিছু মানে প্রক্রিয়া তারা দিছে, আওয়ামী লীগের বিচার বা বিভিন্ন কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে।
আমার মতে আগামী নির্বাচন যদি সঠিকভাবে করতে হয় তাহলে কোনো রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করা যাবে না। আচ্ছা, এই প্রক্রিয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এটাই আপনার সঠিক হবে। এবং আর কিছু যে বিচার হবে, যারা অন্যায় করেছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত। আচ্ছা, কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেটা কিন্তু আপনার সঠিক সমাধান হতে পারে না। আগামী যে কদিন রয়েছে সে কদিন কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা যাবে না। কোনো রাজনৈতিক দল যারা রয়েছে তাদের উপর আপনার অনাস্থা জারি করা হবে না, তাদের সমাবেশগুলো পণ্ড করা যাবে না। কোনো রাজনৈতিক দল আমরা ইতিপূর্বে আমরা দেখি নাই, আওয়ামী লীগের আমলেও আমরা দেখি নাই যে কোনো রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর হয়েছে। আসলে কিন্তু নির্বাচন সঠিক করতে গেলে আপনার কিন্তু বৃহত্তম রাজনৈতিক যে দলটা রয়েছে বিএনপি এবং তার সমকক্ষ কিন্তু কিছু রাজনৈতিক দল আপনার লাগবে। আচ্ছা, এই দেশটা কিন্তু শাসন করেছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারাই কিন্তু ক্ষমতায় ছিল। তার মধ্যে ইতিমধ্যে বিএনপি রয়েছে, বাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, জাতীয় পার্টিকে তো স্বৈরাচারের দূষর হিসেবে জায়গায় দেওয়া হচ্ছে না। আগামী নির্বাচন সফল করতে হলে আপনাকে এই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আপনার মাঠে রাখতে হবে এবং সঠিক প্রক্রিয়ায় এবং জুলাই গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, যারা অন্যায় অবিচার করেছে এদেশের মানুষের সাথে, তাদের বিচার করতে হবে। কিন্তু এই যে আরেকটা নির্বাচন বাংলাদেশের আরেকটা সিস্টেম হচ্ছে পিআর নিয়ে মাঠে রয়েছে কিছু রাজনৈতিক দল, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য কোনো প্রক্রিয়া আমার কাছে মনে হয় না। এই দেশের মানুষ কিন্তু আপনার পিআর বুঝে না। এই পিআর নিয়ে অযথা এক ধরনের বিভ্রান্ত জনগণের মধ্যে নির্বাচনের আগ মুহূর্তে করা উচিত। এটা কয়েকদিন বেশ সরগরম ছিল, এখন সেখান থেকে অনেকে চলে আসছে সেই জায়গা থেকে। এখনো কিন্তু মাঠে আছে, কিন্তু ওইটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না। পিআরটা কিন্তু আসলে মানুষ বুঝে না ওইভাবে সেটা কি। জি, কারণ ইতিপূর্বে পিআরের সাথে এই দেশের মানুষের পরিচয় নেই, তারা বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ায় ভোট দিয়েছে। আমার মতে দেশ এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ রয়েছে। আমার মতে আইন শৃঙ্খলা ঠিক নেই, সরকারের উপদেষ্টাদের নিয়েও বিভিন্ন বক্তব্য রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম, উনি সেফ এক্সিটের কথা বলেছেন। আবার জামাতা ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে কিছু উপদেষ্টার কল রেকর্ডের কথা, এগুলো আমরা দেখেছি। আসলে এই ধরনের কথা বলে জনগণের সামনে বিভ্রান্ত সৃষ্টি করা উচিত নয়। আগামী বিএনপি কিন্তু একটা জিনিস আপনি চেষ্টা করছে জনগণকে সাথে রাখার জন্য, শেষ করতে হবে, এবং জনগণকে সাথে রাখার জন্য ওনারা কিন্তু চেষ্টা করছে যাতে কোনো বিভ্রান্ত নির্বাচন আগে জনগণের মধ্যে না সৃষ্টি হয় বিভ্রান্ত। সেই জন্য তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব জনগণের পাশে থাকা যায় এবং যে পিআর বা বিভিন্ন বিষয় নিয়ে যে বিভ্রান্ত হচ্ছে সেই বিভ্রান্ত থেকে বের করতে চাচ্ছে বিএনপি। এই জন্য মানে বিএনপিকে ধন্যবাদ দেওয়া যায়, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদের যে জ্ঞান এবং প্রজ্ঞার পরিচয় তারা জনগণের সামনে ইতিমধ্যে দিয়েছে, সেটার জন্য তারা ধন্যবাদ পেতেই পারে। আমরা আশা করছি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, আসলে সময় স্বল্প কারণে পারছি না। তারপরেও হতাশা এবং আশা দুটি মিলিয়ে আমরা বাঙালি এবং আমরা আশা করছি যে নির্বাচন আসবে সামনে, সেই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ অতীতের যেই ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো ভুলে গিয়ে যে আমরা একসাথেই বাংলাদেশ গড়ব আর কি। বাদশা আব্দুল্লাহ এবং ইমাম আল নাসের, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে আপনার সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে আমরা আশাবাণী শুনছি এবং আশা করছি যে আগামী বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের এই বাংলাদেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।